একটা কোশ্চেন আমার কাছে এসে পৌঁছেছে। কোশ্চেন তো অনেকেই এসে পৌঁছেছে, একটা কোশ্চেন এসে পৌঁছেছে, খুব কমন কোশ্চেন, দ্যাট ইজ হোয়াট ইজ ইজিয়ার টু পুশ অর টু পুল এ রোলার। মানে একটা রোলার ঠেলা না টানা কোনটা সহজ বেশি, এরকম একটা প্রশ্ন এসে পৌঁছেছে। আজকে আমরা এই প্রশ্নটার একটা সলিউশন খুঁজবো। কিন্তু তোমাদের মধ্যে কি বল, পুল সোজা না পুশ সোজা? পুল? আমার তো মনে হচ্ছে পুশ সোজা, তাই না? দেখা যাক। আজকে সমস্ত আলোচনার শেষে আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো, অ্যাপ্লিকেশন পার্টে। হ্যাঁ, হোয়াট ইজ ইজিয়ার টু পুশ অর টু পুল এ রোলার, এন্ড আই উইল প্রুভ যে আমি যেটা বলছি সেটা ঠিক। মানে সেটা ঠিক নয়, সেটাও ঠিক। পুশ ইজ ইজিয়ার। তাহলে আজকে ফ্রিকশন নাকি? ফ্রিকশন মানে ধরো লস অফ মোশন আমরা পড়ে ফেলেছি। লস অফ মোশন পড়ে ফেলেছি মানে ফোর্স কি কি করতে পারে। ফোর্স অনেক কিছুই করতে পারে। স্বাভাবিক বা সাধারণভাবে আমরা ফোর্সটাকে পড়ার সময় ফোর্স কি কি কাজ করে সেই জায়গাগুলো মোটামুটি আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কিছু ফোর্স অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, নিজে থেকেই তৈরি হয়ে যায়, এবং ওই ফোর্সগুলোর অ্যাক্টিভিটি আমাদেরকে মাঝে মধ্যে চরম বিপদে ফেলে আর মাঝে মধ্যে আমাদেরকে হেল্প করে। সেরকম একটা ফোর্স হলো ফ্রিকশন। ফ্রিকশন সবাই কম বেশি জানো যে ফ্রিকশন এর জন্য কি হয়। আমি যেটা বুঝি সেটা হলো ফ্রিকশনের জন্য চরম এনার্জি নষ্ট হয়। চরম এনার্জি নষ্ট হয় মিনস, ধরো একটা গাড়ি চলছে, হ্যাঁ, চলার পরে যদি আমি গাড়ি স্টার্ট বন্ধ করে দিই তাহলে কি গাড়িটা অনেক দূর এগিয়ে যাবে? অ্যান্ড ইভেন প্রথম গতিসূত্র অনুযায়ী যে যদি বাইরের থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কি হবে? ইট উইল মুভ ফলোইং স্ট্রেট লাইন, তাই না? এরকম কনসেপ্ট ধরে আমি যদি গাড়ির একটা কোনো গাড়ি ধরো চলছে, বাইক হোক বা ফোর হুইলার বা বাস ট্রেন, এগুলোর ক্ষেত্রে একটা গাড়ি চলছে, আমি গাড়ি স্টার্ট বন্ধ করে দিই, ঠিক আছে? আমি ভগবানের উপরে ভরসা করে রেখেছি। ভগবান মানে নিউটন বলেছে যে যদি কোনো ফোর্স অ্যাপ্লাইড না হয় তাহলে সে সমবেগে চলবে, তাই না? কি হবে? চলবে? একদমই না। একটা কোনো ফোর্স এখানে অবশ্যই আছে, এসেনশিয়াল ফোর্স, অবশ্যই। এই যে ফোর্সটা রয়ে গেছে বিটুইন টু কন্ট্যাক্ট সারফেস, এই ফোর্সটা গাড়িটাকে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে দেবে না, এন্ড দ্যাট ফোর্স ইজ ফ্রিকশনাল ফোর্স। তাহলে হলো না এনার্জি নষ্ট। আমি যে কাইনেটিক এনার্জিটা তৈরি করেছিলাম অনেকটা পেট্রোল পুড়িয়ে, ডিজেল পুড়িয়ে বা ইলেকট্রিসিটি থেকে, ওই যে এনার্জিটা নষ্ট করেছিলাম মানে আমার ভেলোসিটির জন্য, কোনো কারণে তো এনার্জি নষ্ট করেছিলাম, এই এনার্জি নষ্টটা আরো বেশি নষ্ট হলো না ফ্রিকশনের জন্য। সো ফ্রিকশন ইজ নাথিং বাট ওয়েস্টিং কোয়ান্টিটি, মানে যে মেকানিক্যালি এনার্জিকে সবসময় নষ্ট করে, তাই তো? আবার আরেকটা জিনিসও বোঝা যায়, সেটা হলো গাড়িটাকে থামাবে কি করে। যদি এরকমই হতো যে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্স অ্যাপ্লাই করার জন্য গাড়িটা অ্যাক্সেলারেটেড হয়েছে, তারপরে আমি গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি, তাহলে গাড়িটাকে থামাতে কি করে? যদি ফ্রিকশন না থাকতো, আই মিন যদি ভেলোসিটি না কমতো, তাহলে গাড়িটাকে থামাতে কি করে? পারা যেত? একদমই না। তাহলে গাড়িটাকে চালানো যেরকম জরুরি, চালানোর সময়ও ফ্রিকশন যদি না থাকতো তাহলে গাড়ির টায়ারটা মাটির সঙ্গে আটকে থাকতো না, গাড়িটা এগোতে পারতো না, তাই না? কি হতো? কোথাও যদি ফ্রিকশন না থাকে, ধরো বালির মধ্যে বা কাদার মধ্যে গাড়ির চাকাটা আটকে গেছে, তুমি অ্যাক্সেলারেট করার চেষ্টা করছো, একদম প্রচন্ড যতটা তোমার ক্ষমতা আছে বা তোমার গাড়ির ক্ষমতা আছে তুমি অ্যাক্সেলারেট করার চেষ্টা করে যাচ্ছ, আলটিমেটলি কি হবে? গাড়িটা কি যেতে পারবে, এগোতে পারবে? একদমই পারবে, তাই না? তাহলে ফ্রিকশন প্রথমে অ্যাক্সেলারেট করার সময়ও হেল্প করেছে, আবার যখন থামাতে হবে তখনও হেল্প করেছে। মানে শুধু এই গাড়ি বা ভেলোসিটি এই সমস্ত ক্ষেত্র নয়,
সমস্ত ক্ষেত্রেই তুমি হাঁটছো যখন তুমি দেখেছো না যে একটা কোনো স্লিপারি জায়গায় হাঁটতে গেলে খুব অসুবিধা। লোকে বলে বরফের উপরে হাঁটতে, এখন বরফের উপরে হাঁটার সৌভাগ্য কজনের হয়েছে আমি জানি না, আমার এখনো হয়নি ছিল। তো এমনি জেনারেলি ধরো বাথরুম যদি স্লিপারি হয়ে যায় তাহলেই দেখবে হাঁটতে প্রচন্ড অসুবিধা হচ্ছে। রাস্তায় যদি কখনো কাদা থাকে, গ্রামের রাস্তা দিয়ে যদি হাঁটার চেষ্টা করো, বুঝতে পেরেছো তো, দেখবে চটি হাতে করে খালি পায়ে হেঁটে যেতে হচ্ছে। বিষয়টা হলো যে ফ্রিকশন কখনো কখনো আমাদের মনে হতে পারে যে অনেকটা এনার্জি নষ্ট হচ্ছে, কিন্তু ফ্রিকশন না থাকলে কিচ্ছু করতে পারতাম না, হাঁটতে পারতাম না, কোনো গাড়িকে চালাতে পারতাম, বা এই যে অটোমেশন যা যা হচ্ছে এই কোনো কিছুই মেকানিক্যালি আমরা এগোতে পারতাম না। ইভেন আমি যে কথা বলছি, এই কথা বলার সময় ইট ইজ অলসো ফ্রিকশন, যে এই কথাটা আওয়াজ হিসেবে মেকানিক্যাল এনার্জি অন্য ফর্ম কনভার্ট করার জন্য হেল্প করছে, বুঝতে পেরেছো তো। সো মনে হতে পারে যে ফ্রিকশনের জন্য শুধু নষ্ট হয়, বাট ফ্রিকশনটা এসেন্সিয়াল, দ্যাট ইজ ওয়াই ফ্রিকশন ইজ কল্ড নেসেসারি ইভিল। হ্যাঁ, একদম অপরিহার্য, থাকতেই হবে, যখন থাকতেই হবে তখন সেটা নিয়ে জানতে হবে, কিচ্ছু করার নেই। কি কি জানতে হবে সেগুলো এক এক করে দেখে। ফ্রিকশনাল ফোর্স সম্বন্ধে যেটা আমরা জানলাম সেটা হলো যে ইট অলওয়েজ অপোজেস দ্য মোশন অর রাদার রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, এটা হলো প্রথম যেটা জানার বিষয়। এখন ক্লাসিফিকেশন একটু দেখে নি। ফ্রিকশনের ক্লাসিফিকেশন ফ্রিকশন কি কি ধরনের হতে পারে। ফ্রিকশনের ক্লাসিফিকেশন যদি করো তাহলে ফ্রিকশনটাকে মেইনলি দুটো পার্টে আমরা ভাগ করব। ফ্রিকশন অনেক ভাবে ভাগ করা যেতে পারে বা অনেক ওয়েতে অনেক ভাবে ভাগ করা যেতে পারে। একটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটাকে বলবো কাইনেটিক ফ্রিকশন। নামই বুঝতে পারছো, স্ট্যাটিক ফ্রিকশন যতক্ষণ পর্যন্ত দুটো কন্ট্যাক্ট সারফেসের মধ্যে কোনো মোশন তৈরি না হচ্ছে, রিলেটিভ মোশন তৈরি না হচ্ছে, সেটাকে বলা হবে স্ট্যাটিক ফ্রিকশন। আর যদি রিলেটিভ মোশন তৈরি হয়ে যায় সেটাকে বলা হবে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন তো স্ট্যাটিক ফ্রিকশন, বাট কাইনেটিক ফ্রিকশন ইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু সেভারাল কমোডিটিস, অনেক ভাবে ভাগ করে নিতে পারি। এর মধ্যে কতগুলো ভাগ ধরো, যেরকম বলতে পারো স্লাইডিং ফ্রিকশন মিন্স ধরো একটা কোনো ব্লক মেঝের উপর থেকে ঠেলে দিয়েছো, বুঝতে পেরেছো তো, একটা কোনো ইট ঠেলে দিয়েছো মেঝের উপর দিয়ে, সে কিছুটা গিয়ে স্থির হয়েছে। এই যে ফ্রিকশনটার জন্য স্থির হবে, দ্যাট ইজ স্লাইডিং ফ্রিকশন। আরেক ধরনের ফ্রিকশন হতে পারে, দ্যাট ইজ রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন জানোই, গাড়ির চাকা, সাইকেলের চাকা, খেলনা গাড়ির থেকে ট্রেন পর্যন্ত যত রকম চাকা আছে সব চাকার ক্ষেত্রে যে ফ্রিকশনটা কাজে লাগে, দ্যাট ইজ রোলিং ফ্রিকশন। আরেকটা ফ্রিকশন হতে পারে, দ্যাট ইজ ফ্লুইড ফ্রিকশন। ফ্লুইড ফ্রিকশন, এটাকে ফ্রিকশনের যে সমাজ আছে, কিংডম অফ ফ্রিকশন, এখান থেকে বের করে দেওয়া হয়েছে। ফ্লুইড ফ্রিকশনটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু ফ্লুইডের একটা কোয়ালিটি ফ্রিকশনের ক্ষেত্রে কাজে লাগে বা ফ্রিকশন কমাতে কাজে লাগে, দ্যাট ইজ লুব্রিকেশন। ঠিক আছে, ফ্লুইড ফ্রিকশনকে বের করে দেওয়ার কারণ হলো এই ফ্রিকশন জেনারেলি যে ধর্মগুলো মেনে চলে, সাধারণত তো প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার্টির আলাদা আলাদা কোয়ালিটি মেনটেন করে, সেরকম ফ্রিকশন কিছু কিছু নির্দিষ্ট কোয়ালিটি মেনে চলে। সেই কোয়ালিটিগুলো ফ্লুইড ফ্রিকশনের কেসে ঠিকঠাক মেনটেন হয় না। দ্যাট ইজ ওয়াই এটাকে একদম বের করে দিয়ে অন্য একটা কন্টেন্ট বা অন্য একটা চ্যাপ্টারে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তোমরা পড়বে পরে ভিসকোসিটি, ওখানে ফ্লুইড ফ্রিকশন বা ফ্লুইডের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কি হলে বা হলে কি হয় সেগুলো নিয়ে আলোচনা করা যাবে।
এবং ফ্রিকশন, মেন ফ্রিকশনের সঙ্গে ওই ভিসকাস ফোর্সের কোথায় ডিফারেন্স আছে সেটা নিয়েও আলোচনা করা যাবে। সো ফ্লুইড ফ্রিকশন বাদ দিয়ে বাকি যেটা আছে, দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন ও রোলিং ফ্রিকশন সম্বন্ধেও আমরা বিশাল আলোচনা এখন করব না। এখন করব না মিন্স যখন ওই পরের দিকে জেনারেল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, আমরা যখন আইআইটি বা এই ধরনের অলিম্পিয়াড, এই ধরনের এক্সামগুলোর জন্য প্রিপারেশন নেব, তখন হয়তো রোলিং ফ্রিকশন সম্বন্ধে একটু জানবো। রোলিং ফ্রিকশন ইজ কম্পারেটিভলি টাফ উইথ রেসপেক্ট টু দিস টু। মানে আমরা এখন মেইনলি যেটা করব, দোজ আর স্ট্যাটিক ফ্রিকশন আর স্লাইডিং ফ্রিকশন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক ফ্রিকশনের প্রথম পার্ট, দ্যাট ইজ লজ অফ ফ্রিকশন। নাকি লজ অফ ফ্রিকশন, ফ্রিকশনের আবার ল আছে, অবশ্যই আছে। ফোর্সের নির্দিষ্ট যদি ল থাকে, ফ্রিকশনের ল থাকতে অসুবিধা কি আছে? লজ অফ ফ্রিকশন, লজ অফ ফ্রিকশন। কার ল? ফ্রিকশন। ফ্রিকশন কি? আ টিপিক্যাল কাইন্ড অফ ফোর্স, তাই তো? তাহলে ফ্রিকশনের কোন স্পেশাল কোয়ালিটি গুলো আছে ফোর্স হিসেবে, সেগুলো বুঝে নিতে হবে। লজ অফ ফ্রিকশনের ফার্স্ট ল, দিস ফ্রিকশনাল ফোর্স depends upon normal reaction. What is normal reaction? না, গ্রাউন্ডের উপরে তুমি একটা ফোর্স যদি অ্যাপ্লাই করো, ইন দিস কেস সে এমজি, এটা হলো গ্রাউন্ডের উপরে একটা ফোর্স, এর যে রিয়াকশন ফোর্স কাজ করবে, দ্যাট ইজ নর্মাল রিয়াকশন। Frictional force, it depends upon normal reaction and it acts normal to the normal reaction. অর্থাৎ নর্মাল রিয়াকশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্সটা কাজ করবে। ঠিক আছে, এখন ফ্রিকশনের কেসে খুব ইন্টারেস্টিং তথ্য হলো এটা, যে ফ্রিকশনাল ফোর্স নর্মাল রিয়াকশনের শুধু ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, এই বিষয়টা একদম 100% সত্য নয়। বুঝতে পেরেছো? নর্মাল রিয়াকশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় একটা স্পেসিফিক ফ্রিকশন। কে বলতো? দ্যাট ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন বা সীমাস্থ ঘর্ষণ। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলবো, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন। ইফ ইট ইজ স্ট্যাটিক ফ্রিকশন, দেন আই উইল রাইট ডাউন এফএস। এখন এখানে তোমরা এফএস টাকে আমি স্মল এফ ইউজ করলে বেশি ভালো লাগে। এফএস, ইট ইজ লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন। লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন। ঠিক আছে, লিমিটিং ফ্রিকশন বিষয়টা কি? হোয়াট ইজ লিমিটিং ফ্রিকশন? লিমিটিং ফ্রিকশন বিষয়টা খুবই সোজা, একটু ভালো করে বুঝে নিলে। ধরো এখানে একটা ব্লক রাখা আছে, যে ছবিটা ওখানে এঁকেছিলাম একই রকম একটা ছবি আঁকি। এখানে ধরো একটা ব্লক রাখা আছে, টুয়ার্ডস দিস এমজি কাজ করছে, টুয়ার্ডস দিস নর্মাল ডিরেকশন। ক্লিয়ার? তুমি এদিক থেকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করেছো অন দিস বডি এফ, এন্ড দিস ফোর্স ইজ ভেরিয়েবল ফোর্স। বুঝতে পেরেছো? ধরো এই বডিটা ওয়েট, ইট ইজ ইকুয়ালস টু সে 50 নিউটন। Then normal reaction will be 50 Newton. তাই না? নাও এই বডিটার উপরে ধরো তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করোনি, তাহলে আমি যদি শুধু ফ্রিকশনাল ফোর্স ভ্যারাইজেস নর্মাল রিয়াকশন বলতাম,
এখানে নর্মাল রিয়াকশন তো নন জিরো, তাই না? নর্মাল রিয়াকশন এখানে কত? আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি ধরে নাও, আমি বলেছিলাম যে এটা ভেরিয়েবল ফোর্স। আমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি হবে? ফ্রিকশনাল ফোর্স কি থাকবে? একদমই না। তাহলে নর্মাল রিয়াকশন থাকা সত্ত্বেও ফ্রিকশনাল ফোর্স থাকছে না, এটা বোঝা। তাহলে কি আমরা বলতে পারি ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশন? একদমই না। ভালো করে বুঝো, আমি ধরো এই বডিটার উপরে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, বাট বডিটা মুভ করলো না। আমি 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, 2 নিউটন, বাট বডি ডাজ নট। 3 নিউটন, নো। 4 নিউটন, নো। 5 নিউটন, না। 6, না। 7, 8 নিউটন, 10 নিউটন, জাস্ট টেন্স টু স্লিপ, জাস্ট নড়ার উপক্রম করছে, চলার উপক্রম করছে। মানে জাস্ট তুমি যদি 10 নিউটনের একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করে দাও, বডিটা চলতে শুরু করে দেবে। বোঝা গেছে? দেন আমি যখন 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি তখন ফ্রিকশনাল ফোর্স কত আছে? ভালো করে দাও। 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি টুয়ার্ডস দিস 1 নিউটন ফোর্স। 10 নিউটন ফোর্স এখন অ্যাপ্লাই করিনি, সরি, 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি। 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, বডিটা চলছে না, তার মানে কি? 50 নিউটন ফোর্স ডাউনওয়ার্ড, 50 নিউটন ফোর্স আপওয়ার্ড, নেট ভার্টিক্যাল ফোর্স 0। 1 নিউটন ফোর্স টুয়ার্ডস দিস, বাট বডি ডাজ নট মুভ, তার মানে হরাইজন্টাল ফোর্স তো 0 হবে, নেট ফোর্স, তাই তো? এই যে ফোর্সটা আছে 1 নিউটন ফোর্স, এটাকে কম্পেনসেট করেছে কে? নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্স, তাই তো? তাহলে 1 নিউটন ফোর্সটাকে কম্পেনসেট করার জন্য কতটা ফোর্স লাগে? অবভিয়াসলি 1 নিউটন। তার মানে এই কেসে ফ্রিকশনাল ফোর্স কত আছে? ইট ইজ 1 নিউটন ইন অপোজিট ডাইরেকশন, তাই না? 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, বডি মুভ করেনি, তাহলে ফ্রিকশনাল ফোর্স কতটা? অ্যাডজাস্ট করতে হবে, দ্যাট মাস্ট বি 2 নিউটন। 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, বডি মুভ করেনি, then adjusting force, that is frictional force, is 3 newton. In case of 4 newton, frictional force is 4. 5, frictional force 5. 6, frictional force 5, 6. 8, frictional force is 8. 10, frictional force is 10. তার বেশি ফোর্স অ্যাপ্লাই করলে বডি চলতে শুরু করবে। তাহলে ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হলো? could have been provided by this surface. এর ম্যাক্সিমাম ভ্যালু কত হলো? It is 10 নিউটন. This 10 নিউটন force or frictional force is called limiting friction. বোঝা গেছে? And this limiting friction is directly proportional to normal reaction, not frictional force. বুঝতে পেরেছো কি বললাম? ফ্রিকশনাল ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নরমাল রিঅ্যাকশন হবে না, লিমিটিং ফ্রিকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নরমাল রিঅ্যাকশন। এন্ড ডাইরেকশন ঠিক আছে, নরমাল রিঅ্যাকশনের নরমাল, দ্যাট ইজ নরমাল রিঅ্যাকশন যেদিকে কাজ করছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এন্ড ডাইরেকশন ইজ সেলফ অ্যাডজাস্টেবল, মানে আমি যদি এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি, ফ্রিকশনাল ফোর্স উল্টো দিক থেকে কাজ করবে। আমি যদি এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতাম, ফ্রিকশনাল ফোর্সের ডিরেকশনের অপোজিট হয়ে যেত। বুঝতে পেরেছো তো? বাট এটা সবসময় নরমাল রিঅ্যাকশনের পারপেন্ডিকুলারই হতো। বোঝা গেছে? সো ইট ইজ ফার্স্ট ল অর এসেনশিয়াল, মানে ফ্রিকশনের যতগুলো কোয়ালিটি পড়বে তার মধ্যে সবথেকে এসেনশিয়াল ল ইজ দিস ওয়ান, লিমিটিং ফ্রিকশন is directly proportional to
নর্মাল রিয়াকশন। ইন কেস অফ কাইনেটিক ফ্রিকশন আর স্লাইডিং ফ্রিকশন, এর কেসে লিমিটিং ফ্রিকশন বলে কিছু নেই। লিমিটিং ফ্রিকশন আছে কেবলমাত্র স্ট্যাটিক ফ্রিকশনের জন্য। বোঝা গেছে? পরিষ্কার একদম। সেকেন্ড বা বাকি যে ল গুলো আছে, দোজ লস আর লস বলা যায় না যে কখনো এসেনশিয়াল নয়, বাট এই লটার রেসপেক্টে বাকি ল গুলো অতটা এসেনশিয়াল নয়। বাকি ল গুলো কি? সিম্পলি যদি বলে নেওয়া যায়, এক কন্ট্যাক্ট সারফেস যেটা আছে, এই কন্ট্যাক্ট সারফেসের এরিয়ার উপরে ফ্রিকশনাল ফোর্স ডিপেন্ড করে না। সো দিস ওয়ান ইজ সেকেন্ড প্রপার্টি, is independent of contact surface. Magnitude of limiting friction or any kinetic friction or rolling friction is independent of area of contact. বুঝতে পারছো তো? একদম ইন্ডিপেন্ডেন্ট বলা উচিত নয়, তার কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ডিপেন্ড করে। হ্যাঁ, সেকেন্ড। থার্ড, এরিয়া অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, নেচার অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে। বুঝতে পেরেছো তো? নেচার অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে মিন্স, ধরো খুব রাফ যদি হয় তাহলে তার কেসে কি হবে? ফ্রিকশনাল ফোর্স প্রচন্ড হাই হবে। ফ্রিকশনাল ফোর্স হাই হবে কখনো তুমি জুতোর তলা রাফ করার চেষ্টা করো, তাই না? যারা রানার হয় বা স্পোর্টসম্যান হয় বা যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারা জুতোর তলায় একটা স্টাড ইউজ করে গ্রেটার ফ্রিকশন অ্যাচিভ করার জন্য, যাতে ফ্রিকশনটা বেশি দরকার পড়ে। ঠিক আছে? ধরো টয় ট্রেন, দার্জিলিং এ যখন টয় ট্রেন গুলো চলে, শুনেছো তোমরা যে বালির বস্তা থাকে অনেক সময়, যাতে স্লিপ না করে যায় সেজন্য ট্র্যাকের উপরে বালির বস্তা দেওয়া থাকে। মানে কখনো কখনো আমি ফ্রিকশনটাকে বাড়িয়ে নিতে হয়। তো কন্ট্যাক্ট সারফেসের কোয়ালিটি যদি চেঞ্জ হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স চেঞ্জ হয়, দ্যাট মিনস লিমিটিং ফ্রিকশন চেঞ্জ হয়। বোঝা গেছে? এরিয়ার উপর ডিপেন্ডেন্ট নয়, বাট কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট। যদি স্মুথ করতে থাকো আস্তে আস্তে, ফ্রিকশনাল ফোর্স ডিক্রিজ করবে। আরো স্মুথ করলে ফ্রিকশনাল ফোর্স আরো ডিক্রিজ করবে। এরকম করতে করতে একটা সময় পর্যন্ত ফ্রিকশনাল ফোর্স ডিক্রিজই করবে। তারপরে যদি আরো স্মুথ করো তখন কিন্তু আবার ফ্রিকশনাল ফোর্স ইনক্রিজ করবে। মানে তোমরাও দেখেছো যে চটি যদি প্রচন্ড প্রচন্ড মানে চটির তলাটা একদম স্মুথ হয়ে গেছে, অনেক সময় দেখবে মেঝেতে আটকে যায়। ঠিক আছে? এবং ইন দ্যাট কেস ইলেকট্রোম্যাগনেটিক কন্ট্যাক্ট ফোর্স যেটা আছে, it can be called electromagnetic contact or pure electrical contact force or intraatomic forces. এই ফোর্সটার ভ্যালু হিউজ হয়ে যায়। যখন এই ফোর্সটার ভ্যালু হিউজ হয়ে যায় তখন ফ্রিকশনাল ফোর্সটা আবার বেড়ে যায়। ঠিক আছে? থার্ড, ফোর্থ, স্ট্যাটিক ফ্রিকশন এর ভ্যালু ইউজুয়ালি সব থেকে বেশি। বুঝতে পারছো? স্ট্যাটিক ফ্রিকশন এর থেকে কাইনেটিক যে ফ্রিকশন গুলো আছে, দ্যাট ইজ স্লাইডিং ফ্রিকশন অর রোলিং ফ্রিকশন, এই ভ্যালুগুলো কম্পারেটিভলি কম হয়। ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখা, সেটা হলো ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অপোজেস দ্য রিলেটিভ ভেলোসিটি। দ্যাট ইজ নাম্বার 5। এই 5খানা ল মেনে চলবে। অলওয়েজ অপোজেস দ্য রিলেটিভ ভেলোসিটি, তাহলে স্ট্যাটিক ফ্রিকশনে স্যার রিলেটিভ ভেলোসিটি কোথায়? ইন দ্যাট কেস ইট ইজ টেন্ডেন্সি অফ মোশন। বুঝতে পেরেছো? রিলেটিভ ভেলোসিটির অপোজ করবে, বা যেদিকে মোশনের টেন্ডেন্সি তৈরি হওয়ার কথা তার অপোজ করবে, অর্থাৎ যেদিকে ভেলোসিটি হওয়ার কথা ছিল তার উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ক্লিয়ার? তাহলে এই 4খানা পয়েন্ট এগুলো আমরা লিখলাম না ডিসকাস করার সময়, কিন্তু তোমরা তো এগুলো
ভিডিওতে দেখছো খুব সহজ, তোমাদের অস্ত্র হাতে আছে, সেটা হলো কোনো জায়গায় যদি তোমরা ভুলে যাও তাহলে পজ করবে, তারপরে একটু ব্যাক করে পয়েন্টগুলো আবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের লস অফ ফ্রিকশনের এই টোটাল যে বেসিক জায়গাগুলো বা ফ্রিকশনের বেসিক জায়গাগুলো এগুলো আমাদের হয়ে থাকে। নেক্সট যেটা আমাদের করা সেটা হলো ফ্রিকশনের দুটো ছোট ছোট জিনিস জেনে নিতে হবে। ওয়ান ইজ কল্ড অ্যাঙ্গেল অফ রিপোজ and second one is called coefficient of friction and angle of friction. ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের একটু জেনে নিতে হবে। দেখা যাক, প্রথমে আমরা সেকেন্ডটা আগে শিখি, দ্যাট ইজ coefficient of friction and angle of friction। বিষয়টা কিরকম না একদম সরাসরি টপিকসেই বোঝাই, সেটা হলো ধরো এখানে একটা বডি আছে, একটা ব্লক রাখা আছে, সো টুয়ার্ডস দিস তোমরা জানো mg অর w0 বা রেস্টে থাকা অবস্থাতে তার যে ওয়েট শো করবে দ্যাট উইল অ্যাক্ট ডাউনওয়ার্ড and normal reaction will be upward directed, it is normal reaction. This one is reaction force. আমি সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, সামনের দিকে টুয়ার্ডস দিস, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি F, and the body does not move, then this F is adjusted by কে অ্যাডজাস্ট করেছে? ফ্রিকশনাল ফোর্স। If maximum applied force be F so that the body does not move, এটা মাথায় রাখো, ম্যাক্সিমাম ফোর্স যদি F অ্যাপ্লাই করলেও বডি মুভ না করে, then due to F যে ফ্রিকশনাল ফোর্স কাজ করেছে দ্যাট ইজ কি বলা হবে সেটাকে? লিমিটিং ফ্রিকশন, Fs, তাই না? তাহলে যতক্ষণ পর্যন্ত বডি মুভ করেনি ততক্ষণ পর্যন্ত আমরা এই অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স এই দুটোকে অ্যাকশন রিঅ্যাকশন হিসেবে ধরে নিতে পারি তো? তাহলে এখানে রিঅ্যাকশন ফোর্স বা রিঅ্যাকশন টাইপ অফ ফোর্স দুটো পেয়েছি। কে কে? একটা হলো নর্মাল রিঅ্যাকশন আর একটা হলো লিমিটিং ফ্রিকশন। তাহলে নর্মাল রিঅ্যাকশন কোন দিকে আছে? টুয়ার্ডস দিস, লিমিটিং ফ্রিকশন টুয়ার্ডস দিস। ক্লিয়ার? এই দুটোই রিঅ্যাকশন টাইপের ফোর্স, তাই না? তাহলে এর একটা রেজাল্টেন্ট পাওয়া যাবে। এই রেজাল্টেন্টের ভ্যালু ইফ আর and the angle with normal reaction is say lambda, then this very angle is called angle of friction. Angle of friction. So what is angle of friction? The angle produced by net reaction force with normal reaction is called angle of friction. এখন ভালো করে দেখো, এটা যদি r হয় then it can be taken as r cos lambda and this one is r sin lambda. So in this case normal reaction n it is equals to কত? r cos lambda and fs equals to r sin lambda. ঠিক আছে, এবারে একটু ফার্স্ট লটা দেখে নাও। ফার্স্ট ল অনুযায়ী আমরা বলেছিলাম
যে লিমিটিং ফ্রিকশন Fs it is directly proportional to normal reaction, তাই না? তাহলে এখানে যদি আমি ডাইরেক্টলি প্রপোর্শনালটা অমিট করে ইকুয়াল সাইন আনতে চাই, দেন দেয়ার মাস্ট বি এ কনস্ট্যান্ট। দিস ভেরি কনস্ট্যান্ট ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, এই মিউ এস, দিস ওয়ান ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কিসের কিসের উপর ডিপেন্ড করে কোএফিসিয়েন্ট? দুটো ফ্যাক্টরের উপর। কি কি? এক হলো টাইপ অফ ফ্রিকশন আর একটা হলো টাইপ অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, এগুলো ছোটখাটো জিনিস কিন্তু মাথায় রাখো। তাহলে মিউ এস ইকুয়ালস টু কত লেখা যেতে পারে? ইট ইজ ইকুয়ালস টু Fs by F. Fs টা কি? It is one kind of force. N কি? It is also one kind of force. তাহলে Fs by N কি হবে? এটার কোনো ডাইমেনশন থাকবে? It is also that very quantity which have no dimension at all. মাথায় রাখো, কখনো এরকম ছোটখাটো কোশ্চেন কাজে লাগে। ছোটদের ক্ষেত্রে নয়, বড়দের ক্ষেত্রে এরকম কোশ্চেন হঠাৎ হঠাৎ দিয়ে দেয় যে মিউ এস এর সঙ্গে অন্য কোনো একটা কোয়ালিটি দিয়ে দিল, বললো যে এর মধ্যে ডাইমেনশন লেস পেয়ার কোনগুলো। এন্ট্রান্সের কেসে এরকম কোশ্চেন আসে। এনিওয়ে, সো মিউ এস ইকুয়ালস টু Fs বাই N। এখানে Fs পেয়েছি, N পেয়ে গেছি। তাহলে আমি যদি Fs বাই N এটা বের করি, দেখো Fs ইকুয়ালস টু r sin আলফা, N equals to r cos alpha. So Fs by N equals to কত হবে? tan lambda. So আমি কি এটা লিখতে পারি না? mu s equals to tan lambda. দেখা যায় তো? It is the relation between coefficient of friction and angle of friction. তাই না? একটু মডিফাই করি। মডিফিকেশনটা কি? আমি সমস্তটা স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে করেছি তো, Fs বসিয়েছি, মিউ এস বসিয়েছি। সো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ইন কেস অফ স্ট্যাটিক ফ্রিকশন এটাকে আমি ল্যামডা এস দিয়ে স্পেসিফাই করে নিলাম। তাহলে তোমাদের আর ভুল হওয়ার চান্স নেই। এখানে এটা কত হয়ে যাবে? lambda s. Mu s equals to tan lambda s. It is the relation between coefficient of friction and angle of friction. বোঝা গেছে? আবার বলে রাখছি, যেখানে তোমাদের অসুবিধা হবে সেই সমস্ত জায়গাগুলোতে একটু পজ করে নেবে, তারপরে ব্যাক করে নেবে, দরকার পড়লে স্ক্রিনশট তুলে নেবে। কথার তো আর স্ক্রিনশট তোলা যায় না, সেটা তো একটা ঝামেলার ব্যাপার, কিন্তু কথাগুলো বারে বারে শোনা যেতে পারে। হ্যাঁ, যেখানে তোমাদের দরকার পড়বে সেই জায়গাগুলো আরেকবার। নেক্সট ইজ অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ বিষয়টা হলো সহজ। সেটা হলো, ধরো এরকম একটা হরাইজন্টাল সারফেস আছে। হরাইজন্টাল সারফেস, ইট মেক্স 0 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ গ্রাউন্ড। ঠিক আছে, এখানে একটা কোনো ব্লক রেখেছি ব্লক। ফিজিক্সের ছবি আঁকা খুব সহজ, বুঝলে তো? এবারে এই যে হরাইজন্টাল সারফেস বা হরাইজন্টাল একটা কোনো প্লেন নিয়েছো, এই প্লেনটাকে ধরো মুভ করানো যায়। অ্যান্ড তুমি ধরো একটা কাঠের একটা তক্তা নিয়েছো, একটা বোর্ড নিয়েছো, লগ নিয়েছো, এর উপরে কোনো একটা ব্লক রেখে এটাকে আস্তে আস্তে তুলতে পারো। ঠিক আছে, বা একটা খাতার উপরে কোনো কিছু ব্লক রেখে হ্যাঁ সেটাকে তুমি মুভ করাতে পারো। ঠিক আছে, এন্ড তুমি হরাইজন্টালি না রেখে সরাতে পারো। মানে বাড়িতে এটা আবার ট্রাই করো না যে প্লেটের উপরে চায়ের কাপ নিয়ে ওটাকে টিল্ট করতে গেলে। ঠিক আছে, এনিওয়ে তুমি এই যে হরাইজন্টাল যে বেস আছে এটাকে তুমি আস্তে আস্তে
উপরের দিকে তুলতে পারো, কিপিং দিস পয়েন্ট ইনট্যাক্ট। এই পয়েন্টটাকে ইনট্যাক্ট রেখে এই পয়েন্টটাকে যদি আস্তে আস্তে আমি উপরের দিকে তুলি, ধরো এটা এরকম পজিশনে ওঠার পরে তুমি দেখলে এই ব্লকটা জাস্ট মুভ করে যাচ্ছে, জাস্ট মুভ করে যাচ্ছে। জাস্ট মুভ করে যাচ্ছে কিসের জন্য? নিশ্চয়ই ফোর্স আছে, তাই না? এখানে কি ফোর্স আছে ভালো করে দেখো। টুয়ার্ডস দিস ওয়েট mg or wg, তাই না? ওয়েটে দুটো কম্পোনেন্ট থাকবে। ফার্স্ট কম্পোনেন্ট ইজ দিস ওয়ান টুয়ার্ডস দিস along the plane, and the second component will be perpendicular to this. আমরা রেজলিউশন অফ ভেক্টর পড়েছি আগে, আমাদের এই ভিডিওতে আলোচনাও করা আছে। নাও ইফ দিস অ্যাঙ্গেল বি আলফা, then this angle is 90 minus alpha, this very angle, and this angle is also 90 minus alpha. তাহলে এই যে ছোট ট্রায়াঙ্গেলটা পেয়েছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই উপরের অ্যাঙ্গেলটাও তো আলফা, মানে এই অ্যাঙ্গেলটা, মানে এই অ্যাঙ্গেলটা আমি একটু বড় করে দেখাই, এই অ্যাঙ্গেলটাও আলফা। সো ইট ইজ নাথিং বাট mg cos alpha, and this one is mg sin alpha. শুধু mg কে রেজলিউট করেছি। এবারে ভালো করে ভাবো, এখানে বডিটাকে মুভ করবে কে? কোন ফোর্সটা? বোঝা যাচ্ছে তো? ইট ইজ mg sin alpha. কেন না mg sin alpha is along the plane, perpendicular to the plane যে ফোর্স আছে সেই ফোর্সগুলো কি করে নরমাল রিঅ্যাকশনকে চেঞ্জ করতে পারে। আর along the plane যে ফোর্স কাজ করবে, আর প্যারালাল টু দ্য প্লেন যে ফোর্স কাজ করবে, সেই প্লেনের রেসপেক্টে বডিটাকে মুভ করাতে পারে। তাহলে এখানে বডিটাকে মুভ করানোর জন্য এসেনশিয়াল ফোর্স কোনটা? mg sin alpha, ঠিক আছে? আর এই mg cos alpha এর কাজ হলো নরমাল রিঅ্যাকশন তৈরি করা, নরমাল রিঅ্যাকশন। বোঝা গেছে? হ্যাঁ। ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে? খোঁজো। টেন্ডেন্সি অফ মোশন কোন দিকে? টুয়ার্ডস দিস। তাহলে ভেলোসিটির টেন্ডেন্সি যদি ডাউনওয়ার্ড হয়, along this plane downward, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে? along the plane upward, towards this frictional force কাজ করবে। F বোঝা গেছে? যখন এই ব্লকটা হরাইজন্টাল প্লেনের উপরে ছিল তখন mg sin alpha 0 ছিল, তাহলে তখন ফ্রিকশনাল ফোর্স 0 ছিল। এবারে এটাকে যত আস্তে আস্তে তুলেছো তত mg sin alpha এর ভ্যালু আস্তে আস্তে বেড়েছে, নরমাল রিঅ্যাকশন কমেছে, তাই না? অ্যাপ্লাইড ফোর্স বাড়তে বাড়তে একটা সময়ে ফ্রিকশনাল ফোর্স আর এটাকে আটকে রাখতে পারেনি। অর্থাৎ এই যে লিমিটিং ভ্যালুটা পেয়েছো অফ মোশন, ইন দিস কেস দ্য অ্যাপ্লাইড ফ্রিকশনাল ফোর্স ক্যান বি টেকেন অ্যাজ লিমিটিং ফ্রিকশন। আমি আগেই বলেছি যে ম্যাক্সিমাম যতটা ফোর্স অ্যাপ্লাই করলেও বডিটা রেস্টে থাকে, বা মিনিমাম যে ফোর্সের জন্য বডিটা জাস্ট মুভ করার ট্রাই করবে, চেষ্টা করবে, দ্যাট ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। সো ইন দিস কেস লিমিটিং ফ্রিকশনটা কি হবে? Fs, and this limiting friction is adjusted by mg sin alpha. So you can write down in this case Fs equals to mg sin alpha, and normal reaction in this case it is not mg but mg cos alpha. So Fs by m equals to tan alpha. এটাকে
আলফা এস করলাম না। হ্যাঁ, একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে এফ এস বাই এন it is actually mu s, it is actually 10 lambda s। এবারে আমরা পেলাম যে fs by n এটা হলো 10 alpha, so you can write down lambda s equals to alpha equals to 10 inverse mu s। This very angle alpha is called angle of repose, which body tends to move downward due to its own weight। বুঝতে পেরেছো তো? এই একটা ধরো এটা 30 ডিগ্রি রয়েছে, তুমি 10 ডিগ্রি তুলে নিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করে বডিকে মুভ করিয়ে দিয়েছো। তুমি বললে স্যার এটাই তো অ্যাঙ্গেল অফ রিপোজ। একদমই না, বডিটাকে নিজের ওয়েটের জন্য মুভ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা ফ্রিকশন সম্বন্ধে যতগুলো বেসিক জায়গা সেগুলো জেনে নিলাম পরপর। হ্যাঁ, এবারে কয়েকটা ছোটখাটো অ্যাপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করব। দুটো বেসিক জায়গা একদম সিম্পলি আমরা দেখে নেব। ফার্স্ট ওয়ান ইজ সে হরাইজন্টাল সারফেসের কেস। ধরো হরাইজন্টাল সারফেসে কোন একটা বডি রাখা আছে, ব্লক ইজ প্লেসড, ব্লক mg চিরকাল থাকবে, mg equals to w0 usually a force is applied here। আমি ফোর্সটাকে একটা ইউজুয়াল ফোর্স হিসেবেই বলছি, f external force এখানে অ্যাপ্লাই করা হয়েছে at an angle say alpha। প্রথমেই আমি f টাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেব, it is f cos alpha and it is f sin alpha। যখন f sin alpha and mg পেয়ে গেছি, then it will be normal reaction, তাই না? আমি এখন ফ্রিকশনাল ফোর্স দিই, তার কারণ হলো আমাকে আগে ফ্রিকশনাল ফোর্সটা অ্যানালাইসিস করে নিতে হবে। কিভাবে অ্যানালাইসিস করব না? at first you have to analyze normal reaction. In this case normal reaction it is equals to mg minus f sin alpha। ভালো করে বুঝবে বিষয়টা। নরমাল রিঅ্যাকশন, এখন আগেই পড়েছো যে নরমাল রিঅ্যাকশনকে যদি তুমি লিমিটিং ফ্রিকশন, নরমাল রিঅ্যাকশন থেকে যদি লিমিটিং ফ্রিকশন বের করতে চাও, তাহলে মিউ এস দিয়ে নরমাল রিঅ্যাকশনকে গুণ করতে হবে, তাই না? নরমাল রিঅ্যাকশনকে মিউ এস দিয়ে গুণ করে যেটা পেলে, দ্যাট ইজ নট ফ্রিকশনাল ফোর্স, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে? এখন তোমাকে এবারে দেখতে হবে এফ কস আলফা এটা গ্রেটার দেন এফএস আছে, এটা এফএস স্মল এফএস এফ কস আলফা এটা কি এফএস এর ইকুয়াল আছে না এফ কস আলফা ইট ইজ লেস দেন এফএস। যদি এফ কস আলফা লেস দেন এফএস হয়, তাহলে বডিটা মুভ করবে? মুভই করবে। অর্থাৎ যে ফ্রিকশনাল ফোর্স এখানে তৈরি হতে পারে ম্যাক্সিমাম, তুমি সেটাকে ওভারকাম করতে পারো না। তাহলে ইন দিস কেস কোন রকম অ্যাক্সিলারেশন হবে না। এই যে কন্ডিশনটা এর cos আলফা ইকুয়াল টু fs, ইট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম যদি সমান হয় তাহলে বডিটার অবস্থা হবে যাব কি যাব না আলটিমেটলি ডিসিশন নিতে পারছে। বডি উইল মুভ অনলি ইন দিস কেস, তাই না? যদি বডি মুভ করে তাহলে এর cos আলফাকে fs এর থেকে বড় হতেই হবে। ইন দ্যাট কেস f cos আলফা মাইনাস fs এটা হলো অ্যাক্টিং ফোর্স অন দ্য বডি হুইচ উইল প্রোভাইড দ্য নেসেসারি অ্যাক্সিলারেশন। ত্বরণ তৈরি করার জন্য যে ফোর্সটা পড়ে আছে, সো অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু f cos আলফা মাইনাস fs বাই n। ঠিক আছে? তাহলে এখানে যে অপোজিট ফোর্সটা দেবে সেই ফোর্সটা f হতে পারে, fs ও হতে পারে। fs কখন লিখতে পারো
যদি f cos alpha equals to fs হয় বা f cos alpha greater than fs হয়। যদি f cos alpha less than fs হয়, in that case ওই সময়ের যে ফ্রিকশনাল ফোর্স আছে সেই ফ্রিকশনাল ফোর্সটা শুধু এখানে অ্যাপ্লাইড হবে, নট fs। এটা অঙ্ক করার সময় প্রচন্ড কাজে লাগে। কোনটা লিখব, ফ্রিকশনাল ফোর্স না লিমিটিং ফ্রিকশন? ঠিক আছে, এইবারে যদি বডিটা মুভ করে তখন আর এফএস হবে না, কি হবে? এফ কে এন্ড মিন কাইনেটিক ফ্রিকশন, এর কোনো লিমিটিং ব্যাপার নেই। কাইনেটিক ফ্রিকশনের কেসে যদি এফ কস আলফা লেস দেন এফএস হয়, মানে এফ এস এর বদলে এফ কে হিসেবে যদি ধরো, যদি আমি ধরে নিই যে এফ কস আলফা এফ কে is greater than f cos alpha, in that case কি হবে? বডিটার মধ্যে রিটার্ডেশন তৈরি হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশন নেগেটিভ হয়ে যাবে। বডি যখন রেস্টে আছে তখন অ্যাক্সেলারেশন নেগেটিভ হয় না সাধারণত, ঠিক আছে? ইন দিস কেস f cos alpha এটা গ্রেটার দেন যদি f k হয়, তাহলে বডিটার অ্যাক্সেলারেশন হবে। এই কেসে বডি অ্যাক্সেলারেট করবে, এই কেসে বডি রিটার্ড করবে। আর যদি f cos alpha equals to f k হয়, then body will move with uniform velocity। তাহলে fs আর fk এই দুটো জিনিস মাথায় রাখার ব্যাপার আছে। দুটোর কেসে অ্যাপ্লিকেশন একটু ডিফার করবে, সামান্য একটু ডিফার করবে, বোঝা গেছে? এবং আরেকটা জিনিস মাথায় রাখতে পারলে ভালো, সেটা হলো যদি এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে বডিটা সব থেকে সহজে মুভ করবে। ঠিক আছে, কেন করবে এটা প্রমাণ করার চেষ্টা করো, নিজেরা পারবে। এটা গেল হরাইজন্টাল প্লেনের ক্ষেত্রে। এবার আমরা যেটা করব সেটা হলো ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে। দেখো, অনেক কিছু হতে পারে, অনেক রকম অ্যাপ্লিকেশন থাকতে পারে। সমস্ত অ্যাপ্লিকেশন একসঙ্গে যদি আলোচনা করা হয় তাহলে ইট উইল বি এ লার্জ ভিডিও, অনেক বড় হয়ে যাবে। আমরা অনেক অ্যানালাইসিস বাড়িতে করার চেষ্টা করব, করে দেখব। যদি না পারো আমি আছি, আমাকে জানাবে, আমি সেই অ্যানালাইসিস গুলো যতটা সম্ভব তোমাদেরকে করে পাঠাবো। হ্যাঁ, একই রকম ভাবে আমি একটা স্লোপের উপরে দেখিনি। ধরো এরকম একটা হরাইজন্টাল সারফেস, আর এটা হলো দ্যাট ইনক্লাইন প্লেন, যার উপরে একটা বডি রাখা আছে। বডি যখন পেয়েছো তখন প্রথমে ডাউনওয়ার্ড এমজি আর W0, তাই না? এবং এখানে খুব সহজে দুটো কম্পোনেন্ট পেয়ে যাবে, একটা টুয়ার্ডস দিস ওয়ান ইজ mg, if it is alpha then it is mg cos alpha, এই অ্যাঙ্গেলটাও আলফা হয়, আগেই আমি দেখিয়েছি, and it is mg sin alpha. it will be the normal reaction, তাই তো? নর্মাল রিঅ্যাকশন, নট রিঅ্যাকশন। নর্মাল রিঅ্যাকশন এদিকে কাজ করবে। এবারে দেখো, আমরা আগে দেখেছিলাম যে এই অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেল অফ রিপোজের সঙ্গে ইকুয়াল হয় তাহলে বডিটা রেস্টে থাকবে, দেখেছিলাম তো? তাহলে এটাকে যদি আমি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি অ্যাঙ্গেলে রাখি তাহলে বডিটা অ্যাক্সেলারেট করবে ডাউনওয়ার্ড, তার কারণ mg sin alpha বেড়ে যাবে, আলফা বাড়লে sin alpha বাড়ে, and this mg cos alpha will decrease, কমে যাবে, নরমাল রিঅ্যাকশন কমে যাবে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কমে যাবে, তাহলে অবভিয়াসলি বডিটা mg sin alpha এর জন্য নিচের দিকে অ্যাক্সেলারেট করবে। যদি অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে এই অ্যাঙ্গেলটা কম হয় তাহলে কি হবে? এই নরমাল রিঅ্যাকশন এই ভ্যালুটা বেড়ে যাবে, and mg sin alpha এটা ডিক্রিজ করবে, কমে যাবে। তার কাছে কি হবে? রিটার্ডেশন হবে? একদমই না। রিটার্ডেশন হওয়ার কোনো চান্স নেই যতক্ষণ না পর্যন্ত ভেলোসিটি আছে। সেই কেসে কি হবে? বডিটা রেস্টে থাকবে, বোঝা গেছে? আমি একটা স্পেসিফিক
বিষয় ধরে করি, সেটা হলো যে ধরো আলফার ভ্যালুটা অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি, and you are applying a force towards this এদিকে, and it is f, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, it is f cos theta and this one is f sin theta। ঠিক আছে, এখানেও দেখো আমি ফ্রিকশনাল ফোর্স দেখিয়েছি একদমই না। তাহলে এখানে প্রথমে নরমাল রিঅ্যাকশন অ্যানালাইসিস করো, ইট ইজ ইকুয়ালস টু mg cos আলফা মাইনাস f sin থিটা। নরমাল রিঅ্যাকশন পেয়ে গেছো, এখান থেকে fs পেয়ে যাবে। আগে fs দিয়ে দেখি f এর ক্ষেত্রে কি হবে পরে আলোচনা করে নেব। fs ইকুয়ালস টু mu s ইনটু n, n means this one। তাহলে এখান থেকে কি পেয়ে গেলে fs লিমিটিং ফ্রিকশন পেয়ে গেলে। ঠিক আছে, এবারে বডিটা মুভ করবে কোন দিকে, কিসের জন্য, কিভাবে? যদি f cos থিটা এটা গ্রেটার দেন mg sin আলফা, আর যদি f cos theta less than mg sin alpha, তাহলেই তো একমাত্র ইমব্যালেন্সিং তৈরি হচ্ছে, তাই না? যদি f cos theta greater than mg sin alpha হয়, তাহলেই কি বডি উপরের দিকে মুভ করে যাবে? বা f cos theta less than mg sin alpha, মানে mg sin alpha ফোর্সটা যদি বড় হয়, তাহলেই কি বডিটা নিচের দিকে মুভ করে যাবে? করবে কি না? তার কারণ হলো যখনই f cos থিটাটা বড় হবে, তখনই বডিটার টেন্ডেন্সি অফ মোশন কোন দিকে হবে? উপরের দিকে। যেই টেন্ডেন্সি অফ মোশন উপরের দিকে তৈরি হবে, অমনি অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স তৈরি হতে শুরু করবে। বুঝতে পেরেছো? f cos থিটা mg sin আলফার সঙ্গে ইকুয়াল যদি হয়, তাহলে টেন্ডেন্সি অফ মোশন নেই, ফ্রিকশনাল ফোর্স নেই। যেই f cos থিটা বড় হয়ে গেছে, অমনি ফ্রিকশনাল ফোর্স অপোজিট ডিরেকশনে এটাকে রেজিস্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে f cos থিটা এটা গ্রেটার দেন mg sin আলফা প্লাস fs যদি হয়, সরি ইট উইল বি স্মল fs, এটাকে স্মল fs, এতক্ষণ এটাই লিখে এসেছিলাম। যদি f cos থিটা এটা mg sin আলফা এবং ফ্রিকশনাল ফোর্স দুটোকে ওভারকাম করার পরেও কিছুটা থাকে, then only body will accelerate in upward direction। বুঝতে পেরেছো? তাহলে upward acceleration A, upward, it is equals to f cos theta minus mg sin alpha plus fs by m, and এটা কেবলমাত্র পজিটিভ হতে পারে, নেগেটিভ হবে না। ঠিক আছে, যদি কোনো কারণে কাইনেটিক ফ্রিকশন কাজ করে, তখনই কেবলমাত্র এর ভ্যালুটা নেগেটিভ হতে পারে। এটা ভালো করে মাথায় রাখতে হবে। এই কেসে যদি mg sin আলফা বড় হয়ে যায় এবং f cos আলফা এটাকে রেজিস্ট না করতে পারে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা উপরের দিকে তৈরি হবে, তাই না? ফ্রিকশনাল ফোর্স কি করে বের করবে, তার রুল বলে দেওয়া হয়েছে। তাহলে বডি কি আদৌ নিচের দিকে মুভ করতে পারবে? অবশ্যই পারবে। কখন পারবে? যদি mg sin আলফা এই ফোর্সটা f cos থিটা এন্ড ফ্রিকশনাল ফোর্স দুটোকে ওভারকাম করতে পারে। তাহলে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন f ডাউনওয়ার্ড, এটার ভ্যালু কত লিখবো? mg sin আলফা এই ফোর্সটা f
cos theta plus fx। এটাকে যদি ওভারকাম করতে পারে, এর থেকে এই ফোর্সটা যদি বড় হয় বাই m, ইট উইল বি দ্য অ্যাক্সিলারেশন। ভালো করে বিষয়টা বোঝো। ফ্রিকশনাল ফোর্স, ধরো দুটো ফোর্স ব্যালেন্সিং আছে, তুমি উপরের দিকে টানলেই বডিটা উপরের দিকে যাবে না, নিচের দিকে ঠেললেই বডিটা নিচের দিকে যাবে না। যেই ব্যালেন্সিং ফোর্সের পরে তুমি ফোর্স অ্যাপ্লাই শুরু করবে, বডি ফ্রিকশনাল ফোর্স জেনারেট করবে কন্ট্যাক্ট সারফেস। বুঝতে পেরেছো তো? এবারে ফ্রিকশনাল ফোর্সটাকে ওভারকাম করার পরেও যদি কিছু রেসিডুয়াল ফোর্স থেকে যায়, আরো কিছু ফোর্স থেকে গেল, তখন কেবলমাত্র বডিটা অ্যাক্সেলারেট হতে পারে। বোঝা গেছে? এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবে। যখন তোমরা বোর্ডের জন্য হয়তো অতটা কাজে লাগবে না, বাট এন্ট্রান্সের জন্য অবশ্যই। And in this case also, এই যে থিটাটা আছে, this value of theta, এই থিটার ভ্যালু যদি ল্যামডা এস এর সঙ্গে ইকুয়াল হয়, তাহলেই বডিটা সব থেকে সহজে উপরের দিকে তোলা যাবে। মানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের তো কোনো একটা কাজ অবশ্যই আছে। বুঝতে পেরেছো তো? হরাইজন্টাল সারফেসের কেসেও বডিটাকে যখন টানা হবে, তখন যদি অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেলে টানা হয়, তাহলে বডিটাকে সব থেকে সহজে টানা যাবে, সহজে মুভ করানো যাবে। আর এই কেসে যদি এই থিটার ভ্যালুটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে বডিটাকে সব থেকে সহজে উপরের দিকে তোলা যাবে। ঠিক আছে? এটাও তোমরা চেষ্টা করবে, চেষ্টা করলে অবশ্যই প্রুভ করতে পারবে। প্রথমে তোমাদের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করা ছিল, মানে একটা কোশ্চেন এসেছিল, ওই কোশ্চেনটার অ্যান্সার দিতে গিয়ে আমার মনে হলো যে একটু তোমাদেরকে ঝামেলায় ফেলি। হ্যাঁ, সবাই জানো কোশ্চেনের অ্যান্সার গুলো মোটামুটি সবারই জানা, সমস্ত বইয়েই আছে যে রোলার ঠেলা সহজ না টানা সহজ। What is easier to push or to pull a roller? Everybody know it is pull, but আমি বলছি পুশ। দেখা যাক, ধরো এটা একটা রোলার, মানে রোলার মানে it is drum of that roller, and the axle is fitted at this point. এর সেন্টারের সঙ্গে অ্যাক্সেলটা লাগানো থাকবে, তাই না? সো আমরা দুটো ফ্যাক্ট যেহেতু দেখবো একসঙ্গে, তাহলে আমরা দুটো রোলার একসঙ্গে এঁকেন, মানে দুটো করেসপন্ডিং ফিগার একসঙ্গে এঁকেন। And this one is the axle. In both cases mg downward, in this case mg is downward. এখানে এটা সারফেসটা ধরে নাও, in this case also সারফেসটা এখানে ধরে নাও। ঠিক আছে? এবারে আমি এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা একটা অ্যাঙ্গেলে টিল্ট করলাম টুয়ার্ডস, এই অ্যাঙ্গেলে টিল্ট করে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করেছি অ্যালং দিস, ইট ইজ এফ, পুল, তাই তো? সো অ্যাঙ্গেলটার একটা ভ্যালু ধরে নিই, ইট ইজ আলফা। সিমিলারলি এখানেও হ্যান্ডেলটা টিল্ট করে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করি towards this. That means this force will be along this, এদিকে কাজ করবে, তাহলে আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা। And that is a push. It is a push. ঠিক আছে? And this angle will also alpha. এই অ্যাঙ্গেলটা alpha. Now, a pull, এই যে ফোর্সটা, this force is resoluted into two mutual perpendicular components. This one is F pull cos alpha, and this one is F pull sin alpha. And here also, এখানেও তুমি এটাকে যদি দুটো কম্পোনেন্টে ভেঙে নাও, this angle is alpha, so it is F push
cos alpha and এটা হলো f push sin alpha। ঠিক আছে, এটা নিচে লিখি। এই কেসে নরমাল রিঅ্যাকশন it is n1, in this case normal reaction is n2। now এখানে n1 equals to mg minus f pull sin alpha। in this case n2 equals to mg plus f push sin alpha। so it is clear that n2 is greater than n1। friction সম্বন্ধে কি জানো? a limiting friction in case of static friction or kinetic friction, it is directly proportional to normal reaction, তাই না? so in this case আমি যদি frictional force for pull বলি, it is equals to mu of this surface multiplied by n1 and in this case f push equals to mu into n2। তাই তো? তাহলে এখানে অ্যাপ্লাইড ফোর্স বা ফোর্স ইফেক্টিভ কত হলো? ইন দিস কেস ইফেক্টিভ ফোর্স এফ পুল cos alpha minus f, it is frictional force, it is not small, it is capital F pull cos alpha minus frictional force, it is F pull in first case। in second case it is F push cos alpha minus F push, তাই তো? তাহলে একে যদি আমি মাস দিয়ে ভাগ করি, এটা হলো F net, একে যদি আমি মাস দিয়ে ভাগ করি then it is acceleration in case of pull পাবো, আর একে যদি আমি মাস দিয়ে ভাগ করি তাহলে it is acceleration in case of push। গল্পটা এতদূর পর্যন্ত সবাই জানে, তাই না? এখানে এর কেসে এর পুল এর পুশ এই দুটোর যদি কম্পেয়ার করো, নরমাল রিঅ্যাকশন এই কেসে বেশি, তাহলে এই কেসে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু যদি বেশি হয়, দুটোর কেসে এফ আর আলফা যদি সেমও হয়, তাহলেও এখানে অ্যাক্সেলারেশনের থেকে এখানে অ্যাক্সেলারেশন বেশি হবে। কেন বলো না? এখানে ওয়েস্টিং ফোর্সের ভ্যালুটা বেশি, তাই তো? তাহলে সেম ফোর্স সেম অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করে কি পেয়েছো? এখানে অ্যাক্সেলারেশন বেশি পেয়েছো, এখানে অ্যাক্সেলারেশন কম পেয়েছো। কি গল্পটা মিলল তো? নাকি হেরে গেলাম? একদমই না, জিততে হবে। এবারে একটুখানি ঘুরিয়ে হবে। এই যে স্যাপটা যেটা রাখা আছে, এই স্যাপটা হরাইজন্টাল লেভেলের যদি নিচে থাকে তাহলে কি হবে? যদি স্যাপটা হরাইজন্টাল লেভেলের নিচে থাকে তাহলে এফ পুল কোন দিকে হবে? আর হরাইজন্টাল লেভেলের নিচে থাকলে এফ পুশ কোন দিকে হবে? হবে না? তাহলে এফ পুলের কম্পোনেন্ট যদি অ্যানালাইসিস করো তাহলে ইট উইল বি কম্পোনেন্ট অফ এফ পুল ইফ দিস ওয়ান বি আলফা, এটা cos আলফা, আর এটা জেনারেলি সরি ইট ইজ sin আলফা, আর এটা হবে এফ পুল cos আলফা। এখানে যদি পুশের ডিরেকশন এদিকে দাও তাহলে এখানে কম্পোনেন্ট গুলো কিরকম? ইট উইল বি এফ পুশ
cos alpha and this one is a push sin alpha. এবারে বলো n1 বড় হবে না n2 বড় হবে? ইন দিস কেস, এই কেসে n1 গ্রেটার দেন n2। ভালো করে দেখো কি হয়েছে, নর্মাল রিঅ্যাকশন বেড়ে গেছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স এই কেসে বেশি হবে না এই কেসে বেশি হবে? ইন দিস কেস এখানে যদি ফ্রিকশনাল ফোর্স বেশি হয় তাহলে অ্যাক্সেলারেশন কোথায় বেশি হবে? ইন দিস কেস। অর্থাৎ টোটাল ঘটনাটাই উল্টে। যদি শ্যাফটটা হরাইজন্টাল থাকে তাহলে কি হবে? যদি শ্যাফট হরাইজন্টাল থাকে ইন দ্যাট কেস পুশ আর পুল দুটোই সেম। তাহলে কে জিতলো, আমি না তুমি? কেউ না। কোশ্চেনটাই ঠিকঠাক দেওয়া ছিল না। শ্যাফটের পজিশনটা যদি ঠিকঠাক না দেওয়া থাকে, হরাইজন্টাল লেভেলে আছে না তার থেকে উঁচুতে আছে তার থেকে নিচুতে আছে, তাহলে কোশ্চেনটাই ইম্পারফেক্ট। বুঝতে পেরেছো তো? সো হার জিতের ব্যাপারটা নিয়ে বড় কথা নয়, বড় কথাটা হলো কনসেপ্ট তৈরি। আমরা কনসেপ্ট তৈরির সময় না সবসময় চোখ কান খোলা রাখবো।